আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত বছরের 5ই আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটা রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে যাচ্ছে। সবশেষ ওসমান হাদির উপর হামলা এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে। ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ নামের এই রিপোর্টটি কেবল একটি সরকারি কাগজ নয়, বরং এটি বর্তমানে দিল্লি ও ঢাকার মধ্যকার থমথমে সম্পর্কের একটি এক্সট্রা রিপোর্ট। রিপোর্টে ভারত ও বাংলাদেশের মধ্যকার এলিফ্যান্ট ইন দ্য রুম বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে 33টি সুপারিশ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সংসদীয় কমিটির এই রিপোর্টের কারণে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার জন্য মোদী সরকার ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত পেয়ে গেল। সংসদীয় কমিটির এই রিপোর্টে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তই উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না, বরং এই রিপোর্টের ফলে ভারতের সংসদে প্রতিনিধিত্বকারী সব দলই মোদী সরকারের সিদ্ধান্তের পক্ষেই কথা বলল। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে গত বছরের 5ই আগস্ট থেকে হাওয়া বদলে যাওয়ায় ভারত এখন বাংলাদেশে 1971 সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশের জেনজিকে বাগে আনতে বেশ কিছু কৌশলে সুপারিশ করা হয়েছে। আর এই হাওয়া বদলের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মাঝখানে এখন তৃতীয় এবং চতুর্থ পক্ষ হিসেবে হাজির হয়েছে পাকিস্তান ও চীন। বাংলাদেশে এই দুই দেশের সামরিক তৎপরতার উপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে প্রতিবেদনে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির নেতৃত্বে আছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তার নেতৃত্বে কমিটি গত বৃহস্পতিবার বাংলাদেশ বিষয়ে ভারতের লোকসভায় প্রতিবেদনটি জমা দেয়। রিপোর্টে দিল্লিকে 33টি সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কূটনীতির ভাষায় এলিফ্যান্ট ইন দ্য রুম বা আসল একটি ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তারপর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে এটি সবচেয়ে আলোচিত ইস্যু। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা নোট ভার্বাল দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য হলো, এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক আনুষ্ঠানিক জবাব বাংলাদেশ পায়নি। এমন প্রেক্ষাপটে ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্টটি শেখ হাসিনা সম্পর্কে কি বলছে তা বেশ গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনটি পড়লে মনে হবে ভারত তাকে ফেরত দেওয়ার চেয়ে বরং সভ্যতাগত মূল্যবোধ নিয়ে বেশি চিন্তিত। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল এই কমিটি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে দেশটির সংসদ, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল। কিন্তু নতুন বাস্তবতায় বৃহস্পতিবার সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের সভ্যতাগত আদর্শ এবং মানবিক ঐতিহ্যের অংশ। তার মানে হলো, মেহমানকে বিপদকালে দরজা দেখিয়ে বের করে দেয়া ভারতের সংস্কৃতিতে নেই। এমনকি শশী থারুর শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক এবং অপ্রীতিকর বলে মন্তব্য করেছেন। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, সংসদীয় কমিটির এই অভিমত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর জন্য বারে বারে তাগাদা দিচ্ছে। বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও ভারত এখনো পর্যন্ত এর জবাব দেয়নি। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে ভারত সরকার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তার একক সিদ্ধান্ত। ভারত সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। বিদেশমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল, শেখ হাসিনাকে ফেরাতে কোনোভাবেই রাজি নয় ভারত সরকার।
তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। কমিটির অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না, প্রথম সারির সব দল কার্যত আওয়ামী লীগ নেত্রীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল। গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের তরফে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করা হয়। সেই বৈঠকেই সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে সিলমোহর দেয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি অবশ্য কমিটিকে বলেছেন, শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন না। যদিও শেখ হাসিনা মাঝে মাঝে তার পার্সোনাল ডিভাইস দিয়ে অডিও বার্তা ছাড়ছেন, দিল্লি বলছে সেটা তাদের অনুমোদিত নয়। মোদ্দা কথা হলো, বর্তমান প্রেক্ষাপটে তাকে ফেরত দেওয়ার কোনো ইঙ্গিত এই প্রতিবেদনে নেই। ভারতীয় সংসদীয় কমিটি তাদের রিপোর্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কমপ্লেক্স অ্যান্ড ইভলভিং অর্থাৎ জটিল এবং বিবর্তিত বলে মন্তব্য করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলে জানানো হয়েছে। শশী থারুর প্রতিবেদনের শুরুতেই ভারত এক বিশাল বড় স্টেটমেন্ট দিয়েছে। তারা বলছে, ভারত এখন বাংলাদেশে 1971 সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হলো, রিপোর্টে 1971 এবং 2025-এর মধ্যে একটা দারুণ তুলনা টানা হয়েছে। সংসদীয় কমিটি বলছে, 1971 সালে চ্যালেঞ্জ ছিল অস্তিত্ব রক্ষার, একটা নতুন জাতির জন্মের মানবিক সংকট, কিন্তু 2025-এর সংকটটা আরো সূক্ষ্ম এবং সম্ভবত আরো গভীর। তারা একে বলছেন প্রজন্মগত বিচ্ছিন্নতা বা জেনারেশনাল ডিসকন্টিনিউটি। সোজা বাংলায়, বাংলাদেশের নতুন প্রজন্ম বা জেনজির সাথে দিল্লির একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। রিপোর্টে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যা বেশ কড়া। যদি ভারত এখনই তাদের নীতি পুনর্মূল্যায়ন না করে, তবে তারা ঢাকাতে কোনো যুদ্ধ ছাড়াই স্রেফ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। রিপোর্টে ডিজিটাল যুগের রাজনীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আগে রাজনীতি হতো পোস্টার আর মিছিলে, এখন সেটা চলে গেছে মোবাইল স্ক্রিনে, যাকে বলা হচ্ছে মিমিফাইড পলিটিক্স। বাংলাদেশের তরুণ প্রজন্ম র‍্যাপ গান, গ্রাফিতি আর ভাইরাল মিমের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নাটক কম করো প্রিয় বা মব রিপাবলিকের মতো ভাইরাল হওয়া বিষয়গুলো ভারত লক্ষ্য করেছে। সেজন্য রিপোর্টের সুপারিশে বলা হয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং ভুল করে যাতে কোনো ভারতীয়কে বাংলাদেশে পুশিন করা না হয়, সেজন্য একটি যৌথ মেকানিজম তৈরি করা দরকার। আর সংসদীয় প্রতিনিধি দল এবং মিডিয়া এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে ফের চাঙ্গা করার কথা উল্লেখ আছে রিপোর্টে। ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্ট বলছে, পাকিস্তান ও চীনের ভূত এখন ভারতের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত উদ্বেগের সাথে লক্ষ্য করছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে, যা ভারতের জন্য একটি ডাবল স্কুইজ পরিস্থিতি। বিশেষ করে কয়েকটি প্রজেক্ট ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো হলো পেকুয়া সাবমেরিন ঘাঁটি, মোংলা বন্দর ও লালমনিরহাট বিমান ঘাঁটি। চীনের সহায়তায় এই প্রজেক্টগুলো ভারতের চিকেন স্নেক করিডোরের খুব কাছে হওয়াতে দিল্লি বেশ টেনশনে আছে। কয়েক দশকের শীতলতার পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন মেরুকরণ এবং ছাত্র নেতাদের অনেকের ভারত বিরোধী বা সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্য দিল্লিকে চরম ক্ষুব্ধ করেছে। প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, বাংলাদেশের মাটিতে যেন চীন ও পাকিস্তানের মতো বিদেশি শক্তি সামরিক পদচিহ্ন না থাকে, তা কড়াভাবে মনিটর করতে হবে। পাশাপাশি ভুল তথ্য বা ভারত বিরোধী ন্যারেটিভ মোকাবেলার জন্য নতুন ব্যবস্থা নিতে হবে। দর্শক, ভারতের এই রিপোর্ট থেকে একটা বিষয় পরিষ্কার, তারা বাংলাদেশ ইস্যুতে নতুন কৌশলগত পথে হাঁটা শুরু করেছে। কারণ হাওয়া বদলেছে। একদিকে ভারত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে, আবার ঢাকার নতুন শক্তির সাথেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সম্পর্কের এই ঘোলাটে পানিতে পাকিস্তান ও চীন তাদের বড় বড় জাল ফেলছে, যা দেখে দিল্লির টেনশন বাড়ছে। ভারতের একজন বিশ্লেষক বলছেন, ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হলো সেই পুরনো ডাল ভাতের মতো। যতই বিরিয়ানি বা চাইনিজ খাওয়ার শখ
হোক না কেন পেট ভরাতে সেই ডাল ভাতই লাগে। তবে সমস্যা হলো ডালটা এখন একটু বেশি পাতলা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে শক্ত। এখন দেখার বিষয় শশী থারুরের এই 33টি দাওয়াই দিয়ে এই সম্পর্ক কতটা সুস্বাদু হয়। এখন দেশের সেনাপ্রধান সরাসরি ভারতের সঙ্গে যোগাযোগ করলেন। আজকে যে খবর দুপুরে সকলকে চমকে দিয়েছে তা হলো ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান নিজেদের মধ্যে ডিরেক্ট লিঙ্ক করতে শুরু করেছেন এবং কমিউনিকেশন চ্যানেলটিকে ফের রিস্টোর করতে শুরু করা হয়েছে ভারত বাংলাদেশের পক্ষ থেকে। দেখুন, মোহাম্মদ ইউনূসকে পাশ কাটিয়ে সেনাপ্রধান যদি ভারতের সঙ্গে এই ধরনের কনভারসেশনে লিপ্ত হন তা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ মোহাম্মদ ইউনূসকে সে অর্থে পাত্তা এক্ষেত্রে সেনা প্রধানও দিতে চাইছেন না, তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি এই প্রশ্ন উঠবে যে হঠাৎ কেন সেনা প্রধান ভারতের সঙ্গে যোগাযোগ করলেন? তিনি কি ভয় পেতে শুরু করলেন? মানে ভারত যেভাবে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে ত্রিপুরা থেকে ফিরিয়ে নিয়ে এসছে, কিংবা ভারত যেভাবে চিকেন স্নেকের কাছে নোটাম জারি করেছে, কিংবা মিজোরামের কাছে হঠাৎ করে নতুন মিলিটারি ঘাঁটির ঘোষণা ভারতের সেনাবাহিনী করেছে, এরপরেই বাংলাদেশ সরকারকে কিন্তু অনেক বেশি বিপর্যস্ত মনে হচ্ছে এবং সেনাপ্রধান আজ সরাসরি ভারতের সঙ্গে যোগাযোগ করে সেই পুরো ধারণাটাতেই কিন্তু শিলমোহর দিলেন। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান সরাসরি ভারতকে আশ্বস্ত করেছেন যে ভারতের কোনো সম্পদের উপর কোনো আক্রমণ, কোনো আঘাত বাংলাদেশে হয়নি। স্পেশালি তিনি বলতে চাইছেন এই যে হাই কমিশনার, তাকে কেন্দ্র করে যে বিতর্ক, কিংবা হাই কমিশন অফিসকে কেন্দ্র করে যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বাংলাদেশের ছাত্ররা দেখিয়েছে, এতে ভারতের কোনো সম্পদের কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ এই যে পাথর ছোড়ার যে খবর আমাদের সামনে এসছে, কিংবা প্রথম আলো কিংবা ডেলি হান্টের অফিস পুড়িয়ে দেওয়ার যে খবর বা ছবি আমাদের সামনে এসছে, সেই ধরনের তীব্র কোনো আক্রমণ ভারতবর্ষের হাই কমিশনার যে অফিস আছে বাংলাদেশে সেখানে হয়নি। সেই রকম একটু আশ্বস্ত বাণী বাংলাদেশের সেনাপ্রধান আজকে ভারতকে শুনিয়েছেন। এই পুরো বিষয়টিকে একটি শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে ভারতের কাছে, ভারতের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে এ ক্রিটিক্যাল রিঅ্যাসুরেন্স, অর্থাৎ বাংলাদেশ একটি অত্যন্ত ক্রিটিক্যাল অ্যাসিওরেন্স ভারতকে দিয়েছে, মানে ভারতের সেনাপ্রধানকে দিয়েছে, যে বাংলাদেশের সেনাপ্রধান যতদিন আছেন এই ধরনের অ্যাসেটগুলোর কোনো ক্ষতি বাংলাদেশে হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন খেলাটা কিন্তু এবার আস্তে 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 ঘুরে যেতে শুরু করেছে। প্রথমত সেনাপ্রধান ভালোই বুঝতে পারছেন ফেব্রুয়ারির পর মোহাম্মদ ইউনূসের দিনটি কিন্তু শেষ, তাই ছলে বলে কৌশলে কোনো অবস্থাতেই নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না এবং মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর বাংলাদেশের সেনাপ্রধান ফের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে বিরাজ করবেন, তা কিন্তু একটা পরিষ্কার। এবং নিজের সেফটিটা তিনি এবার খুঁজতে শুরু করেছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক ফের আরো একবার ভালো করার চেষ্টা কিন্তু সেনাপ্রধান এক্ষেত্রে করলেন, যা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা মুভ। পাশাপাশি ভারত যেভাবে মিলিটারি ডিপ্লয়মেন্ট বর্ডার এরিয়াতে ক্রমাগত করছে তার উত্তর কিন্তু বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশের সেনাপ্রধান বুঝেছেন যে বাংলাদেশের এই ছাত্র রাজনীতিতে হঠাৎ করে গজিয়ে ওঠা একদল ছাত্রনেতা, তারা ডিপ্লোম্যাসি বোঝেন না, আর বোঝেন না বলেই তারা চিকেন করিডর নিয়ে হুমকি দেন, হুঁশিয়ারি দেন, কিংবা কখনো চিকেন স্নেককে উড়িয়ে দেওয়ার কথা বলেন, শিলিগুড়ি করিডরকে কেটে ফেলার কথা বলেন, যা কিন্তু সেনাপ্রধান কোনো অবস্থাতেই মেনে নিতে রাজি নন। এবং এই ধরনের হুমকি হুঁশিয়ারির ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে তা কিন্তু সেনাপ্রধান জানেন, এবং সেনাপ্রধান জানেন বলেই তিনি কিন্তু ড্যামেজ কন্ট্রোলে সরাসরি লিপ্ত হলেন এবং মোহাম্মদ ইউনূসকে পাশ কাটিয়ে ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করলেন। একাধিক রিপোর্টে কিন্তু আজকে সামনে চলে এসছে। পাশাপাশি বাংলাদেশের সেনাপ্রধান বুঝতে পারছেন এই যে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে হচ্ছে তা কিন্তু কোনো অবস্থাতেই ভারত সহ আন্তর্জাতিক স্তর ভালোভাবে মেনে নিচ্ছে না। আপনারা জানেন কালকে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে বেঁধে মেরে পুড়িয়ে দেওয়া হয়। 27 বছরের সেই যুবকের নাম দীপু চন্দ্র দাস। এবং আজকে সেনাপ্রধানের সাথে ভারতবর্ষের কথাবার্তা বলার পর এই ঘটনায় কিন্তু 7 জনকে আটক করা হয় বাংলাদেশে। ফলে একটা জিনিস পরিষ্কার, ভারতের অবস্থানটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে যে তোমরা যদি এই র্যাডিক্যালাইজড সভ্যতার বিপক্ষে কোনো পাল্টা পদক্ষেপ না নাও তাহলে ভারতের মতো করে ভাববে। এবং এরপরেই দেখুন হিন্দুদের উপর অত্যাচারের জন্য 7 জনকে অ্যারেস্ট করা হলো, যা শেষ 1 বছরে
বাংলাদেশে কিন্তু দেখা যায়নি। পাশাপাশি সেনাপ্রধান বুঝেছেন আন্তর্জাতিক স্তরে তিনি প্রবল চাপের মধ্যে পড়ে গেছেন। যেভাবে প্রথম আলোর অফিসকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ছবি আমরা দেখেছি, কিংবা যেভাবে ডেইলি স্টার তাদের ছবি ভিডিও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি অফিস পুড়িয়ে দেওয়ার, তাতে কিন্তু আন্তর্জাতিক স্তর রীতিমতো স্তম্ভিত এবং তারা ভীত সন্ত্রস্ত। আমেরিকার পক্ষ থেকে সরাসরি ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে মার্কিন নাগরিকরা যেন এই মুহূর্তে বাংলাদেশে না যান। এমনকি সেটাও এখানে বলা হয়েছে যে যেখানেই ভিড়ভাট্টা হবে, গ্যাদারিং দেখবেন, মার্কিন নাগরিকরা যেন সেই ভিড়ভাট্টা থেকে এড়িয়ে চলেন, কারণ যে কোনো মুহূর্তে এই ভিড় ভায়োলেন্স এবং মবে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ আমেরিকা স্পষ্ট বুঝে গেছে বাংলাদেশের ছাত্র নেতাদের ঘিরে থাকা এই সমর্থকদের আসল চরিত্র মব তৈরি করার জন্য আদর্শ। ফলে আমেরিকা যখন এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজারি বাংলাদেশকে কেন্দ্র করে রিলিজ করে, তখন বোঝা যায় এই অ্যাডভাইজারি আসলে কোনো সাধারণ গভর্নমেন্ট নোটিফিকেশন নয়, বরং অনেক বেশি পাল্টা চাপ তৈরির একটা খেলা, যা এবার বাংলাদেশের উপর কিন্তু আস্তে আস্তে হতে শুরু করেছে। এই পুরো বিষয়টায় বলে না কাটা ঘায়ে নুনের ছিটার মতো জল ঢেলে দিয়েছে, মানে কাটা ঘায়ে নুনের ছিটার মতো পুরো বিষয়টাকে আরো বেশি ত্বরান্বিত করেছে ইউনাইটেড নেশনের একটি অ্যাডভাইজারি। বাংলাদেশের এই ঘটনায় কড়া নিন্দা কিন্তু করা হয়েছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। রাষ্ট্রসংঘ এখানে বলেছেন এই মুহূর্তে অবিলম্বে বাংলাদেশকে রিফ্রেন ফ্রম ভায়োলেন্স, রিডিউস টেনশন করতে হবে, অর্থাৎ ভায়োলেন্স কমাতে হবে, এই টেনশনকে ইমিডিয়েটলি কমাতে হবে এবং এক্সারসাইজ ম্যাক্সিমাম রিস্ট্রেন ইন অর্ডার টু প্রেসার এ পিসফুল ইলেকট্রাল এনভায়রনমেন্ট। অর্থাৎ রাষ্ট্রসংঘ বলেছে যে অবিলম্বে সুস্থ স্বাভাবিক নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ বাংলাদেশে তৈরি করতে হবে, এবং না হলে আন্তর্জাতিক স্তর কিন্তু আন্তর্জাতিক স্তরের মতোই ব্যবস্থা নেবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, একদিকে ভারত ক্রমাগত প্রেশার তৈরি করা হয়েছে মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক স্তর থেকে, অন্যদিকে আমেরিকা, রাষ্ট্রসংঘ সকলে এবার কিন্তু বাংলাদেশকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে যে ভাই অনেক হয়েছে বাড়াবাড়ি, এবার ব্যাগ গোছাও, মোহাম্মদ ইউনূস বাড়ি চলে যান, বাকিটা বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচনের মাধ্যমে করে নেবে। আর এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের সেনাপ্রধানকে যোগাযোগ করলেন, ফোন করলেন এবং তিনি তার অবস্থানটি সুস্পষ্টভাবে জানালেন এবং তিনি সেফগার্ড একটা নেওয়ার চেষ্টা করলেন, সেফ পজিশনে নেওয়ার চেষ্টা করলেন। তা কিন্তু পরিষ্কার। কি করা উচিত ভারতের, এই প্রশ্ন কিন্তু উঠবেই। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।